লেখক সুপ্রিয় ভট্টাচার্যের বকবে না। গ্রাজুয়েশন করার পর থেকে 7 মাস ধরে চেষ্টা করেও এখনো পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারিনি, অথচ ভাইভাতে বসে কিন্তু নির্ভুল উত্তর দিয়ে এসেছি। রিচিকাও যখন জিজ্ঞাসা করে ইন্টারভিউ কেমন হয়েছে, তখন তাকেও বলি ইন্টারভিউ তো ভালো হয়েছে, কিন্তু চাকরি পাবো কিনা জানি না। আসলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য চাকরির বাজার খুবই খারাপ। চাকরি যে হচ্ছে না তা নয়, তবে একটু স্পেশালাইজ হলে আজকালকার চাকরির বাজারে সুবিধা হয়। শুধু বিএ বা এমএ করে চাকরির বাজারে খুব একটা সুবিধা হচ্ছে না, তা সে যতই অনার্স থাক। অবশ্য পিছন দিয়ে টাকা গুজে দিলে সরকারি ক্ষেত্রে তখন হয়তো চাকরি ঠিক জুটে যেতে পারে। তবে আমার বা আমাদের মতো মধ্যবিত্তদের গুজে দেওয়ার মতো অর্থ থাকে না বলে কেউ টোটো অটো চালায়, কেউ সুইপার ঝাড়ুদারের চাকরির ফর্ম ফিল আপ করে। আগে টিউশনির বাজার ভালো ছিল, এরা সবাই টিউশনি করত, ইদানিং সেটাও আর আগের মতো নেই। আমি নিজে আগে 6টা ছেলে মেয়েকে পড়াতাম, তাতে নিজের হাত খরচ চালিয়েও বাবার হাতে কিছু দিতে পারতাম, কিন্তু এখন 3 জনকে পড়িয়ে যা পাই তাতে ফর্ম ফিল আপ আর হাত খরচেই ফুরিয়ে যায়। বাবাকে কিছুই দিতে পারি না। বাবা আর 17 মাস পর ইরিগেশনের বেলদারের চাকরি থেকে রিটায়ার করবেন, তারপর সামান্য পেনশনের টাকায় ওষুধপত্র দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। সেই চিন্তাতেই আমি শান্তনু আরো উতলা হয়ে একটা চাকরি খুঁজছি। রিচিকাও আমার জন্য খুব চিন্তা করে, অথচ ভাবলে অবাক লাগে। সেকেন্ড ইয়ারে পড়ার সময় থেকে উচ্চ মাধ্যমিক দেওয়া রিচিকার সাথে ঘটনাচক্রে একদিন আলাপ হয়েছিল। আলাপটা অবশ্য অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু হয়েছিল। আমি কলেজ থেকে ফিরছিলাম, রিচিকা যাচ্ছিল স্কুটি চালিয়ে তার বন্ধুর বাড়িতে। রাস্তায় কয়েকটা কুকুর অন্য কয়েকটা কুকুরকে তাড়া করে দ্রুত গতিতে রাস্তা পার হচ্ছিল। আচমকা ঘটনার সম্মুখীন হয়ে রিচিকা ঘাবড়ে গিয়ে রাস্তার বাদিক দিয়ে হেঁটে চলা একজন বয়স্ক লোক বাচ্চার হাত ধরে যাচ্ছিলেন। রিচিকার বেসামাল স্কুটিটা তাদের সঙ্গে ধাক্কা লাগতে পারে বুঝতে পেরে ছুটে তাদের সরাতে গিয়ে স্কুটিটা আমাকেই ধাক্কা দেয়। পড়ে গিয়ে ডান হাতে পায়ে চোট পাই, বই খাতা হাত থেকে পড়ে যায়। রিচিকাও স্কুটি সমেত পড়ে গিয়ে বা হাতে এবং বা পায়ে চোট পায়। সেই অবস্থায় উঠে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এসে আমার বই খাতা তুলে এসে প্রথমেই বলেছিল, আপনার বোধহয় খুব লেগেছে, কিছু মনে করবেন না। কুকুরগুলো ছুটে আসছে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছি বয়স্ক মানুষটার গায়ে ধাক্কা লেগে যেতে পারে, কিন্তু ব্রেক চাপতে গিয়ে অ্যাক্সিলেটর চেপে ফেলেছি। ভাগ্যিস আপনি ছুটে এসে ওদের সরিয়ে দিয়েছিলেন, তা না হলে কি যে হতো। আপনি উঠুন বলে সে আমাকে হাত ধরে তোলার চেষ্টা করে। আমি বলি না না, আমি ঠিক আছি। বলে দাঁড়াতেই বুঝতে পারি হাতের থেকে পায়ে বেশি লেগেছে। তবুও মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে বললাম, আপনি তো নিজেই খুঁড়িয়ে হাঁটছেন, যেখানে যাচ্ছিলেন সেখানে যেতে পারবেন তো? সে বলল, যাচ্ছিলাম, নতুন গাড়ি কিনেছি বন্ধুকে দেখাবো বলে, কিন্তু এখন আর সেখানে যাব না, বাড়ি ফিরে যাব। বলে বই খাতা আমার হাতে দিয়ে বলল, আপনি কোন দিকে যাবেন? বললাম কালীবাড়ির দিকে। সে বলল, চলুন আপনাকে পৌঁছে দিই। বলে স্কুটিটা তোলার চেষ্টা করতে লাগলো। শঙ্কিত হলাম এই ভেবে নতুন গাড়ি কিনেছে মানে হয়তো নতুন ড্রাইভার যদি কোথাও ফেলে দেয়, তাই বললাম না না, দরকার নেই, আমি যেতে পারবো। বলে 2 পায়ে এগোতেই সে বুঝতে পারলো আমি খুঁড়িয়ে হাঁটছি। সে আমার হাঁটা লক্ষ্য করে বলল, স্কুটিটা বড্ড ভার, তুলতে পারছি না, আপনি একটু তুলে দিন না। বই খাতাগুলো তার হাতে দিয়ে বা পায়ের উপর ভর দিয়ে হাতে ব্যথা থাকলেও খানিকটা গায়ের জোরে স্কুটিটাকে টেনে তুলে দিতেই সে আবার আমার বই খাতাগুলো আমার হাতে ফেরত দিয়ে বলল, পিছনে বসে পড়ুন, আপনিও পা টেনে হাঁটছেন, এতটা রাস্তা যেতে পারবেন না। সত্যিই তাই, পায়ে যেভাবে ব্যথাটা লেগেছে তাতে মনে হচ্ছে না বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবো। তবুও উঠবো কি উঠবো না ভেবে ইতস্তত করছি দেখে সে বলল, যদি ফেলে দিই এই ভেবে উঠতে চাইছেন না? না না, সেরকম কিছু না। বলে ভয়ে ভয়ে তার পিছনে বসে বললাম, আপনি কিন্তু একটু আস্তে চালাবেন। সেদিন সে ঠিকঠাক আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলেছিল, আপনার সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো, আপনি পায়ে ব্যথা পেলেন, তবুও আমাকে কিছু বললেন না।
যেভাবেই হোক না কেন দোষটা কিন্তু আমারই ছিল। অথচ ওই অবস্থায় আমি যেতে পারবো কিনা আপনি খোঁজ নিচ্ছিলেন। সে কথার কোনো উত্তর না দিয়ে বলেছিলাম, এখন আপনি টেনশনে আছেন বলে বুঝতে পারছেন না, তবে সময় যত বাড়বে ব্যথা আপনারও কিন্তু ততই বাড়বে। যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে বাড়ি চলে যান। সে একটু হেসে গাড়িটা আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছিল। পরে আমার পায়ের আর হাতের ব্যথাটা বেড়েছিল। ফ্রিজের বরফ দুদিন ধরে মাঝে মধ্যেই ঘষাঘষি করার পর ব্যথা অনেকটা কমেছে। দুদিন পড়াতে যেতে পারিনি পায়ে ব্যথার জন্য, তাই আজ কলেজ থেকে ফিরে ক্লাস 8 আর 9-এ পড়া দুই ভাই বোনকে পড়াতে যাচ্ছি। সেখান থেকে ফিরে এক ছাত্রের বাড়িতে 4 জনকে পড়াতে হবে, তারা সবাই মাধ্যমিক দেবে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসেছি, দেখলাম তাকে স্কুটি চালিয়ে আসছে। রাস্তা থেকে আরো খানিকটা সরে গিয়ে দূর দিয়ে না দেখার ভান করে উল্টো দিকে তাকিয়ে হাঁটছি। আমাকে দেখে স্কুটিটার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো, যাচ্ছেন কোথায়? আপনার হাঁটা দেখে তো মনে হচ্ছে ব্যথার নেই। সামনাসামনি এসে যাওয়াতে বললাম, সামান্য লেগেছিল, এখন ঠিক আছে। পড়াতে যাচ্ছি বলেই বললাম, আপনার ব্যথা কি কমেছে? সে বলল, ব্যথাটা এখনো অল্প আছে, ওষুধ লাগাচ্ছি, তবে হাঁটা চলায় অসুবিধে হচ্ছে না। বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। সে বলল, এদিকে কোথায় এসেছিলাম জিজ্ঞাসা করবেন না? বললাম, নিশ্চয়ই কোনো কাজে এসেছিলেন। সে দুম করে বলে বসলো, আপনার খোঁজ নিতে এসেছিলাম। আমি একটু অবাক হয়েই বললাম, আমার খোঁজ? কেন? সে বলল, বাহ, নেব না? সেদিন যাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সত্ত্বেও আমি ঠিক মতো যেতে পারবো কিনা খোঁজ নেয়, সে আর যাই হোক আর 5টা ছেলের মতো না। বললাম, দেখুন, সেদিন ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল। ওই রকম কুকুরের সামনে পড়লে আপনার জায়গায় আমি থাকলেও হয়তো একই রকম ঘটনা ঘটতো। তারপরেও আপনি আপনার পায়ে ব্যথা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার মুখের কথা শেষ হওয়া মাত্র সে বলল, শুধু ধন্যবাদ দিলে হবে না, আপনাকে 1 ঘন্টা সময় দিতে হবে। বললাম, দেখুন, এখন কোনো মতেই সম্ভব না। গত 2 দিন পড়াতে যেতে পারিনি, আজ যেতেই হবে। বাই দ্য ওয়ে, 1 ঘন্টা সময় কিসের জন্য? সে বলল, সিম্পল, আপনার সঙ্গে আলাপ করব বলে। আমি হেসে বললাম, আলাপ করতে 1 ঘন্টা সময় লাগে নাকি? 2 মিনিটেই হয়ে যায় বলে বললাম, আমি শান্তনু, বিকম সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ি। আপনি? সে আমার বলার ভঙ্গিতে হেসে বলল, আমি রিচিকা, উচ্চ মাধ্যমিক দিয়ে জাস্ট গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি। বলে রিচিকা বলল, ঠিক আছে, আজ আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল 6টা থেকে 7টা এই 1 ঘন্টা সময় কিন্তু আমার। নাম্বারটা বলুন। বললাম, কিসের নাম্বার? রিচিকা বলল, আরে বাবা, আপনার ফোন নাম্বার। বললাম, আপনার নাম্বার বলুন, আমি রিং করে দিচ্ছি। বলে পকেট থেকে আমার টেপা ফোনটা বার করে হাতে নিতে রিচিকা বলল, ও মা, আপনি এই ফোন ব্যবহার করেন? বললাম, কেন, কি হয়েছে? কথা বলা নিয়ে তো কথা, তাতে এ ফোনে অসুবিধে কোথায়? রিচিকা আর কিছু না বলে নাম্বারটা বলল। আমি সেটা টিপে টিপে রিং করলাম। রিচিকার ফোনটা ব্যাগের মধ্যে বাজতে লাগলো। আমি যাওয়ার জন্য পা বাড়িয়ে বললাম, আমি আর দেরি করতে পারছি না, চললাম। রিচিকা শুধু বলল, আপনি এখন থেকে আমার বন্ধু। কোথায় যাবেন বলুন বন্ধু, আমি সেখানে নামিয়ে দিচ্ছি। বললাম, আমি বোধহয় আপনার বন্ধু হওয়ার যোগ্য নই। রিচিকা শুধু বলল, বন্ধু হতে গেলে আবার যোগ্যতা লাগে নাকি? বন্ধুত্ব হয় ব্যবহারে আর কেয়ারে। বসে পড়ুন। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অলরেডি 5টা বেজে গেছে। কোনো কথা না বলে বন্ধু রিচিকার স্কুটির পেছনে উঠে বসলাম। পরদিন 6টার আগে রিচিকার বলা রেস্তোরাঁর সামনে যখন এলাম, দেখলাম রিচিকা স্কুটিটা নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি যেতেই আমাকে নিয়ে রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে 2টো মোগলাই অর্ডার দিয়ে একদম কোণার দিকের সিটে নিজে বসে আমাকে বসতে বলল। পকেটে হাত দিয়ে দেখলাম 60 টাকা আছে। বসতে ইতস্তত করছে দেখে রিচিকা বলল, নতুন বন্ধুত্বের সূচনা করছি, আমার প্রিয় মোগলাই খেয়ে খরচ আমি দেব। আমি চেয়ারটা টেনে বসছি আর ভাবছি, এই প্রথম কোনো মেয়ে বন্ধু ঝা চকচকে রেস্তোরাঁয় নিয়ে এসে মোগলাই খাওয়াচ্ছে। ওয়েটার ছোট 2টো জলের বোতল টেবিলের ওপর রাখলো। রিচিকা বলল, একটাতেই হবে।
আমি জলের বোতলের ছিপিটা খুলে 2 ঢোক জল খেয়ে বোতলটা রাখতেই রিচিকা খানিকটা জল খেয়ে বলল, বন্ধু, তোমার বাড়িতে কে কে আছেন? বললাম, মা, বাবা আর আমি। বাবা ছোটখাটো একটা সরকারি চাকরি করেন। রিচিকা বলল, আমার মা নেই, 6 বছর আগে মারা গেছেন। বাড়িতে বাবা, পিসিমণি আর আমি ছাড়া কেউ নেই। বাবা কলেজে পড়ান। মোগলাই খাওয়া শেষ হলেও পরিচয়ের পালার মধ্যে রিচিকা বলল, এখন থেকে বন্ধুত্বের মধ্যে আপনি বলা চলবে না, তুমি বা তুই বলে বলতে হবে। বললাম, সেটা একটা কেমন দেখায় না? রিচিকা বলল, একবার বলা শুরু করে দেখো, কোনো অসুবিধা হবে না। কথা বলতে বলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7টা 5। রিচিকাকে বললাম, এবার আমায় উঠতে হবে, মাধ্যমিকের ছেলেগুলো অপেক্ষা করছে। রিচিকা কোনো কথা না বলে ওয়েটার ছেলেটাকে ইশারায় ডেকে বিলটা দিতে বলল। আমি জলের বোতল থেকে জল খেয়ে উঠে দাঁড়ালাম। রিচিকা দাম মিটিয়ে বলল, চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি। রিচিকা নিজে খুব স্মার্ট, অথচ সহজ সরল ছিল বলেই খুব সহজেই অন্যকে আপন করে নিতে পারত। তার ভিতরে কোনো ভ্যানিটি কাজ করত না। সে যেটা খুব সহজেই করতে পারত সেটা আমার সাহসে কুলোতো না। রিচিকার ব্যবহার আর আন্তরিকতায় আমি ধীরে ধীরে বন্ধুত্বের বেড়াজাল টপকিয়ে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম, যদিও সেটা তাকে কখনো বলতে পারিনি, কারণ আমি জানতাম রিচিকা আমাকে বন্ধু বলেই মনে করে। দেখতে দেখতে তার সঙ্গে আমার সম্পর্কটা বছর 1.5 হয়ে গেছে। এর মধ্যে আমার গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে। একদিন সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার বাবা পিসির সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। সেদিন বুঝতে পেরেছিলাম আমাকে দেখে তারা মোটেও খুশি হননি। রিচিকাদের বাড়িতে গিয়ে সেদিন বুঝতে পারি সে কতটা প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে। আমি যে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো সে সাহস পাইনি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তাকে বসতে দেওয়ার ঠিক মতো জায়গাটাও যে নেই। অথচ সেই একদিন আমাকে অবাক করে আমাদের বাড়িতে চলে এসে বলে বসলো, আমার মায়ের হাতে রান্না খাবে। আমি যতই বলি আজ না, অন্য একদিন হবে, তার বক্তব্য ছিল না, আমি আজই খাবো। মা অবশ্য এগিয়ে এসে বলেছিলেন, তুই না করছিস কেন? ওর যখন খেতে ইচ্ছে হয়েছে তখন আমাদের যা আছে তাই খাবে, বরং ভালোই তো। আমরা কি খাই না খাই ওর সেটা দেখাও হবে। সেদিন মা রিচিকাকে খাইয়েছিল ডালের সঙ্গে কুমড়ো ফুলের বড়া, থোড়ের সঙ্গে ছোট চিংড়ি দিয়ে একটা রান্না আর ডিমের ডালনা। সে খেতে খেতে বলেছিল, এই ডিমের ডালনা ছাড়া এত সুন্দর রান্না আর এই খাবারগুলো সে এর আগে কখনো খায়নি। সারাদিন থেকে চলে যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে বলেছিল, আবার একদিন এসে সারাদিন তোমার সাথে থেকে এমন সুন্দর রান্না কি করে করো আমি দেখব। মা হাসতে হাসতে বলেছিলেন, তোমার যখন মন চাইবে তখনই চলে আসবে। মার কাছে আসতে আবার অনুমতি লাগে নাকি? রিচিকা একবার আমার দিকে তাকালো, তারপর যাওয়ার জন্য পা বাড়ালো দেখে আমি তাকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসার সময় সে গম্ভীর হয়ে বলল, আগামী পরশুদিন তুমি আমাদের বাড়িতে একটু আসতে পারবে? বললাম, পরশুদিন তো হবে না, আমার পিএসসিতে ভাইবা আছে। রিচিকা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, না না ঠিক আছে, তাহলে অন্য একদিন হবে। বললাম, কেন, কি ব্যাপার? রিচিকা বলল, তেমন কিছু না, বাবা তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। বললাম, ঠিক আছে, পরশুদিনের পরে হবে। রিচিকা আবার বলল, তোমার বাবাকে তো দেখলাম না। বললাম, বাবা আজ 15 দিন হলো ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্যাম্পে করে অফিসের তদারকিতে নদীর বাঁধ মেরামতির কাজ চলছে, সেখানে আছেন। রিচিকা বলল, বাবার সঙ্গে কথা হয়েছে? উনি ঠিক আছেন তো? বললাম, হ্যাঁ, সকালেই কথা হয়েছে, বললেন ঠিক আছেন, 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরবেন। পিএসসির ভাইবা দিয়ে বাড়ি এসে দেখি 18 দিন পর বাবা দুপুরের দিকে বাড়ি ফিরেছেন। বাড়িতে এসে থেকে বলছেন শরীরটা খুব একটা ভালো না, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে। সন্ধ্যের আগে বললাম, চলুন ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা বললেন, তেমন কিছু না, কদিন ধরে ঘুম ছিল না, খাওয়া দাওয়া ঠিক মতো জোটেনি, তাই বাড়িতে থেকে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মা আমি ভাবলাম বাবা যা বলছেন হয়তো ঠিক। রাত 2টোর দিকে মার ডাকে ঘুম ভেঙে গেল। উঠে বললাম, কি হয়েছে? মা বললেন, তোর বাবার বুকে পিঠে ব্যথা করছে।
কথা বলতেও কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি বাবার ঘরে গিয়ে দেখলাম বাবা ডান হাত দিয়ে বাঁদিকের বুকের উপরে চেপে চেপে ধরছেন আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। অবস্থা বেগতিক দেখে মাকে বললাম, বাবাকে জামা পরিয়ে মেডিকেল কার্ডটা নিয়ে নাও, হসপিটালে নিয়ে যেতে হবে। আমি পাড়ার মোহনের মারুতি ভ্যানটা পাই কিনা দেখি বলে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মোহনকে ঘুম ভাঙিয়ে আধ ঘন্টার মধ্যে বাবাকে নিয়ে হসপিটালে আসার পর ইমার্জেন্সি ডাক্তার বাবাকে চেক করে দেখে আইসিইউতে দিয়ে বললেন, পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা, কখন কি হয় বলা যাচ্ছে না, আপনারা অপেক্ষা করুন। সকাল 8টা বাজে। আমি আর মা দুজনে বাইরে বসে আছি। মা সারা রাত ধরে নিঃশব্দে চোখের জল ফেলে চলেছেন। আমি মাঝে মাঝে আইসিইউ এর সামনে গিয়ে বাইরে থেকে অসহায়ের মতো ভিতরে শুয়ে থাকা বাবাকে দেখে চলেছি। ফোনটা বেজে উঠল, বার করে দেখলাম মোহন। ফোনটা ধরলে মোহন বাবার খবর নিচ্ছিল। কথা বলতে বলতে বাইরে বেরিয়ে মোহনকে বললাম, বাবা ওই একই রকম আছে, তুই এসে মাকে বাড়ি নিয়ে যা, এখনো চোখের জল ফেলে চলেছেন। মোহন 9টার দিকে এলো। মাকে অনেক বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে আইসিইউ এর বাইরে দাঁড়িয়ে ভিতরে মেশিনের সাহায্যে বাবার শ্বাস প্রশ্বাস চলা দেখতে দেখতে মনে পড়ে যেতে লাগলো আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করতে। বাবার কষ্ট হতো ঠিকই, তবে 2 দিন পরে হলেও বাবা সেটা পূরণ করে দিতেন। কারণ বাবা আমাকে অসম্ভব ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ করেন না। বাবা সবসময় আমার কাছে একটাই আবদার করেছেন, লেখাপড়া শিখে আমি যেন একটা ভালো চাকরি করি আর মানুষের মতো মানুষ হতে পারি। এখন বুঝতে পারি বাবা এটা কেন চাইতেন। আসলে বাবা বেলদারি চাকরি করতেন বলে উপরওয়ালাদের ধমক জুটতো, সঙ্গে অসম্মান। ক্লাস 5-এ ওঠার পর বুঝতে পারি বাবা যে চাকরিটা করেন তার মাইনে সব থেকে কম, তাই আর কখনো আবদার করিনি। ক্লাস 9-এ ওঠার পর থেকে 4-5-এর ছেলে মেয়ে পড়িয়ে নিজের বই খাতা আর টানাটানির সংসারে মাসে অন্তত একবার মা বাবা খেতে ভালোবাসেন এমন কোনো জিনিস কিনে এনে তাদের সামনে হাজির করাটা ছিল আমার পরম সৌভাগ্য। আজ কাচের ভেতর দিয়ে বাবার দিকে তাকিয়ে চোখ দুটো ভিজে উঠতে লাগলো আর মনে হতে লাগলো, এতগুলো পরীক্ষা দিলাম, একটাতেও আমি কি চাকরি পাওয়ার মতো উত্তর দিতে পারিনি। বাবা কি দেখে যেতে পারবেন না তার ছেলে একটা চাকরি পেয়েছে? ফোনটা বেজে উঠল। চোখ দুটো মুছে ফোনটার দিকে তাকিয়ে দেখলাম রিচিকা। বললাম, বলো। রিচিকা বলল, গতকাল বলছিলে তোমার বাবার শরীরটা ভালো না, এখন কেমন আছেন? বললাম, বাবা এখন আইসিইউতে, ডাক্তার বলছেন অবস্থা খুব একটা ভালো না। শেষের দিকের কথাগুলো বলতে গিয়ে গলাটা ধরে এলো। ও প্রান্ত থেকে রিচিকা শুধু বলল, বাবাকে কোথায় ভর্তি করেছো? বললাম, প্যারাডাইসে। রিচিকা ফোনটা কেটে দিল। আধ ঘন্টার মধ্যে রিচিকা হসপিটালে পৌঁছে আমাকে বলল, তুমি ভেঙে পড়ছো কেন? বাবার কিচ্ছু হবে না, ঠিক সুস্থ হয়ে উঠবেন। বলেই বলল, আইসিইউতে কোনো ডাক্তার আছে কি? বললাম, এতক্ষণ ছিল, এখনই বেরিয়ে গেল। রিচিকা বলল, তুমি ডাক্তারবাবুকে কিছু জিজ্ঞাসা করনি বাবা কেমন আছেন? বললাম, না, ডাক্তার তো আমার পাশ দিয়ে চলে গেল। রিচিকা আর কিছু না বলে আইসিইউ এর দরজা ঠেলে ভিতরে ঢুকে সিস্টারকে ইশারা করে ডাকলো। সিস্টার এগিয়ে এলো। রিচিকা আমাকে দেখিয়ে বলল, এনার বাবা এখন কেমন আছেন যদি একটু বলেন। সিস্টার বললেন, কোন পেশেন্ট? আমি বাবাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। সিস্টার বললেন, গতকাল রাতে খুব খারাপ অবস্থা ছিল, এখন অনেকটা ভালো। যদি পেশেন্ট এরকমই থাকেন তাহলে অক্সিজেন খুলে কিছু সময় দেখার পর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আগামীকাল বেডে দেওয়া হবে। রিচিকা বলল, তাহলে কি আমরা এখন বাড়ির দিকে যেতে পারি? সিস্টার বললেন, হ্যাঁ যেতে পারেন। প্রয়োজন হলে যে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে ফোন করে ডেকে নেওয়া হবে। সিস্টারকে ধন্যবাদ জানিয়ে আমাকে বলল, চলো। বাইরে বেরিয়ে বলল, কিছু টাকা জমা করতে হবে তো। বললাম, বাবার মেডিকেল কার্ডটা জমা দেওয়া আছে, তাহলে এখন সোজা বাড়িতে চলো। মাকে খবরটা দিলে অনেক চিন্তা মুক্ত হবেন, তুমি একটু ফ্রেশ হয়ে নিতে পারবে। চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। গাড়িতে ওঠার আগে রিচিকা বলল, তোমার ভাইবা কেমন হয়েছে? বললাম, খুবই ভালো হয়েছে। ওরা জিজ্ঞাসা করছিল নর্থ বেঙ্গলে আমি যাব কিনা। তুমি কি বলেছো? বলেছি আমার কোনো অসুবিধা নেই। রিচিকা গাড়িতে বসে স্টার্ট দিয়ে বলল, বসো।
বিপদের সময় যখন আমি নার্ভাস ফিল করছিলাম, তখন রিচিকা এসে আমার পাশে দাঁড়িয়ে যেভাবে স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করে আমাকে সেই মুহূর্তে দুশ্চিন্তা মুক্ত করে বাড়িতে নামিয়ে দিয়ে গেল, তাতে আমার এই প্রথম মনে হলো রিচিকা পাশে থাকলে কত সহজেই সমস্যার সমাধান করা যায়। 4 দিন পর বাবাকে হসপিটাল রিলিজ করে দিয়েছে। ট্রিটমেন্টের খরচ বাবার মেডিকেল কার্ড থেকেই হয়ে গেছে। বাবা যে হসপিটালে ভর্তি সেটা বাবার অফিসে গিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে দেখা করে বলে এসেছিলাম। সেই দিনই অফিসের অনেকেই বাবাকে হসপিটালে দেখতে এসেছিলেন। 2 দিন পর রিচিকা সকালে ফোন করে বলল, বাবা কেমন আছেন? বললাম, একটু দুর্বল, তবে ভালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমাদের বাড়িতে একটু আসতে পারবে? বললাম, এখন? সে বলল, ফাঁকা আছো? বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে এসো, বাবা তোমার সাথে কথা বলবেন। 1 ঘন্টা পর রিচিকাদের বাড়িতে গিয়ে বুঝতে পারলাম পরিবেশটা একটু থমথমে। পিসিমা আমাকে বসতে বলে রিচিকার বাবাকে ডেকে দিলেন। রিচিকাকে আশেপাশে কোথাও দেখলাম না। রিচিকার বাবা আমাকে দেখা মাত্র বললেন, তোমার মতো একটা বেকার বাউন্ডুলে ছেলের স্পর্ধা হলো কি করে আমার মেয়ের সঙ্গে ভালোবাসার নাটক করা? কত টাকা চাই বলো আমার মেয়ের থেকে দূরে সরে যাওয়ার জন্য? রিচিকার বাবার কথাগুলো শোনার পর মনে মনে ভাবতে লাগলাম, রিচিকা তো কোনোদিন সরাসরি বলিনি সে আমাকে ভালোবাসে। এখন সব শুনে মনে হচ্ছে তার কথাবার্তার ব্যবহারের মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা মেশানো কেয়ার ছিল, যেটা আমি বুঝতে পারিনি। এখন যখন জানতে পারলাম রিচিকা আমাকে ভালোবাসে, তখন আমার বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। উঠে বললাম, মাফ করবেন স্যার, আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। উনি বললেন, মানে? বললাম, আমি কোনো দোকান খুলে বসিনি যে বেচা কেনা করব। রিচিকার সঙ্গে আমার 1.5 বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক। শুধু সম্পর্কই নয়, সে আমার সব ভালো মন্দের সঙ্গে জড়িত। আজ না হোক কাল আমি চাকরি পেয়ে যাব, তখন কিন্তু এই বেকার বাউন্ডুলে ছেলেটাই যোগ্য হয়ে যেতে পারে বলে। আর কথা না বাড়িয়ে আসি স্যার বলে দরজার পাশে দাঁড়িয়ে থাকা পিসিমার উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার করে সেখান থেকে বেরিয়ে রাস্তায় এসে রিচিকাকে ফোন করলাম। রিং হয়ে গেল, ধরলো না। রিচিকা কেন ফোন ধরছে না চিন্তা করতে করতে বাজার পর্যন্ত গিয়ে বাবার জন্য কিছু ফল কিনে বাড়িতে ফিরছি। মনে হলো ফোনে কোনো মেসেজ ঢোকার আওয়াজ পেলাম। ভাবলাম রিচিকা হয়তো কোনো মেসেজ পাঠিয়েছে। ফোনটা হাতে নিয়ে মেসেজটা খুলতেই দেখলাম আমার মালদা সেচ দপ্তরে জুনিয়র অ্যাকাউন্টেন্টের চাকরি হয়েছে। রিচিকাকে খবরটা দেব বলে আবার ফোন করলাম, রিং হয়ে গেল, ধরলো না। চিন্তা হতে লাগলো, যাকে একবার ফোন করলেই ফোন ধরে তাকে বারবার ফোন করছি অথচ ধরছে না। কিছু হলো না তো? একটা টোটো ভাড়া করে বাড়ির উদ্দেশ্যে উঠে পড়লাম। তাড়াতাড়ি বাড়িতে ফিরে বাবাকে বলবো বলে বাবার ঘরে ঢুকে দেখি বাবা রিচিকার সাথে বসে কথা বলছেন। রিচিকাকে এক পলক দেখে ফলগুলো রেখে বাবাকে প্রণাম করে বললাম, এইমাত্র মেসেজ পেলাম আমার মালদা সেচ দপ্তরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আগামী 1 সপ্তাহের মধ্যে জয়েন করতে হবে, আর আগামীকাল 4টের মধ্যে কলকাতার অফিসে গিয়ে দেখা করতে হবে। বাবা উঠে আমাকে জড়িয়ে ধরে বললেন, বেঁচে থাক বাবা, খুব মন দিয়ে কাজটা করবি, আমি খুব খুশি হয়েছি। রিচিকাকে বললাম, তোমাকে ফোন করছিলাম, রিং হচ্ছে অথচ ধরছো না, আমার চিন্তা হচ্ছিল। যাই হোক, তোমার ফোন কোথায়? বাড়ির বাইরে তোমার স্কুটিটাও দেখলাম না। বলেই বললাম, 1 মিনিট, চাকরির খবরটা আগে মাকে দিয়ে আসি। রান্নায় ব্যস্ত মাকে প্রণাম করে খবরটা বলতেই মা কড়া খুন্তি রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খুব ভালো খবর বাবা, উপরওয়ালা বোধহয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। দেখলাম মার চোখে আনন্দ অশ্রু। পিছন ফিরে দেখি রান্নাঘরের বাইরে রিচিকা দাঁড়িয়ে। কাছে গিয়ে বললাম, তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবার সাথে কথা হলো। উনি আমাকে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য টাকার অফার করেছিলেন। আমি বলেছি সেটা সম্ভব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। বেচা কেনা করার দোকান খুলে বসিনি। রিচিকা এতক্ষণ পরে বলল, আমি আমার মোবাইল স্কুটি সব বাবার বাড়িতে ফেলে চলে এসেছি তোমাদের সঙ্গে থাকবো বলে। কথাটা শোনা মাত্র আমার গলা বেশ শুকিয়ে গেল। রিচিকার বাবার মুখটা চোখের সামনে ভাসতে লাগলো। রান্নাঘরের সামনে থেকে রিচিকাকে হাত ধরে টানতে টানতে উঠোনের মাঝখানে নিয়ে এসে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? ভুলে গেছো তুমি যখন ছোট ছিলে, তখন তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা তোমাকে মানুষ করার নামে আবার একটা বিয়ে না করে তোমার নিঃসন্তান বিধবা পিসিমণিকে নিয়ে এসে তোমাকে মানুষ করেছেন। যে মানুষটা তার নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তোমাকে বুকে পিঠে রেখে মানুষ করে তোমার ছোট বড় সব শখ আহ্লাদ পূরণ করে এসেছেন, আজ তুমি তাকে ছেড়ে চলে এসেছো।
যে পিসিমণি তোমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন তাকে ছেড়ে তুমি চলে এসে একদম ঠিক করনি। কোনো বাবা তার সন্তানের খারাপ চান না। তোমার বাবা পিসিমণি যদি তোমাকে কিছু বলে থাকেন তাহলে সেটা তোমার ভালোর জন্যই বলেছেন। তার জন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে আসার কোনো যুক্তি নেই। তুমি তোমার নিজের দিকটা চিন্তা করছো, একবার তাদের দিকটাও ভেবে দেখো। তুমি রাগ করে চলে আসার পর তাদের মনের অবস্থাটা কি হচ্ছে। তুমি সারাদিন এখানে থাকো, কিন্তু সন্ধ্যের আগে অবশ্যই বাড়িতে ফিরে যাবে। গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, ততদিনে আমিও একটু গুছিয়ে নিতে পারবো। তারপর তোমার বাবার কাছে গিয়ে মাথা উঁচু করে তোমাকে চাইবো। আশা করি তখন তোমার বাবা আমাকে বেকার বাউন্ডুলে নিশ্চয়ই বলবেন না। আমি যখন রিচিকাকে কথাগুলো বলছিলাম তখন রিচিকা চোখে জল নিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমার কথা শেষ হতেই সে দুহাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলো। রিচিকা আমাকে জড়িয়ে ধরতেই দেখলাম মা রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে, বাবার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। এদিকে উঠানের মাঝখানে নির্লজ্জ মেয়েটা আমার বুকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি ভুল করলে আমাকে বুঝিয়ে বলবে, একদম বকাবকি করবে না। মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বললাম, ঠিক আছে, বকবো না, এখন ছাড়ো, বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।